আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চলতরিতের হুস্টেন ব্রিজ এর একটা কি টপিক পড়াবো। এই টপিকটায় তোমাদের কিভাবে কাজ করা লাগে এবং কি সূত্রের সাহায্যে প্রয়োগ করে এটা তৈরি করা হয়েছে। তার আগে প্রথমত প্রশ্নই আসতে পারে হুস্টেন ব্রিজটা কি। হুস্টেন ব্রিজ হলো চারটা রুট শ্রেণীতে সমবায় যুক্ত করে আবার যে আদি রুটটা আছে এই রুটের মাঝখানে যুক্ত হয় এবং দুইটা রুট এর প্রান্তবিন্দু এবং অপর দুইটা রুটের প্রান্তবিন্দুর সংযোগে কি করে একটা গ্যালভানোমিটার যুক্ত থাকে এবং অপর দুইটা রুটের প্রান্তবিন্দু এবং কি আরেকটা রুটের প্রান্তবিন্দু এবং অপর দুইটা রুটের প্রান্তবিন্দু সাথে যদি একটা উৎস যুক্ত থাকে তাহলে ওই ধরনের বর্তনী বা ইকে বলা হয় কি হুইস্টেন ব্রিজ। তারপর যেমন ধরো এটা একটা রুট, এই যে দুইটা রুট আর দুইটা রুটের প্রান্তবিন্দু ধরো আমরা এই জায়গায়, এই যে দুইটা রুট আছে তাহলে চারটা রুট কি আছে শ্রেণী সমবায়ে যুক্ত আছে না, এবং এটা যদি ধরো আমরা এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি, এই চারটা বিন্দু কি আছে পরপর শ্রেণীতে যুক্ত আছে। তুমি যদি এই পয়েন্ট চিন্তা করো এইখান থেকে এটা একটা আর এটা একটা, এই যে দুইটা রুট এটা হলো আমরা পি রুট, এটা হলো কিউ রুট, আর এটা আর এস, এই চারটা রুট আছে। এই দেখো পি আর কিউ এর কি যে বিন্দুতে যুক্ত আছে এবং আর আর এস একটা বিন্দুতে যুক্ত আছে, এই দুইটা বিন্দুর সংযোগে যদি আমরা কি একটা গ্যালভানোমিটার নিই, একটা গ্যালভানোমিটার হয়, এই যে গ্যালভানোমিটার হওয়ার পরে এবং অপর দুইটা রুট এই যে দেখো পি আর আর রুটের এবং কিউ আর এস রুটের এক বিন্দুতে যদি একটা বর্তনীর উৎস যুক্ত করা হয় তখন এই যে ব্রিজটা হবে হুইস্টেন ব্রিজ। অর্থাৎ আশা করি বুঝতে পারছো হুইস্টেন ব্রিজটা কি। এখন আসো এই হুইস্টেন ব্রিজটা দ্বারা কি করা হয়, হুইস্টেন ব্রিজ দিয়ে কি করা হয় রুট পরিমাপ করা হয়। এই হুইস্টেন ব্রিজ প্রতিপাদন করা হয়েছে কির্শফের সূত্রের সাহায্যে। যদি বলা হয় হুইস্টেন ব্রিজ দ্বারা কি করা হয়, হুইস্টেন ব্রিজ দ্বারা রোধ পরিমাপ করা হয়, রোধ পরিমাপ করা হয় তারপরে এই হুইস্টেন ব্রিজটা কি করা হয়েছে কির্শফের সূত্রের সাহায্যে কি করা হয়েছে প্রতিপাদন করা হয়েছে, কির্শফের সূত্রের সাহায্যে কি করা হয়েছে প্রতিপাদন করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম রোধ দ্বারা কি করা হয়, রোধ দ্বারা করা হয় কি এই হুইস্টেন ব্রিজ দ্বারা কি করা হয় রোধ পরিমাপ করা হয় এবং এটা কি করা হয়েছে, এটা করা হয়েছে কির্শফের সূত্রের সাহায্যে প্রতিপাদনে। আসো আমরা দেখব এটা কিভাবে করা যায়। প্রথমত ধরো এটা একটা ভোল্টেজ আছে, এটার মাঝখান দিয়ে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে, I পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেখো আমরা সব সময় জানি যদি দুইটা রোধ যুক্ত থাকে, ধরো আমার কাছে এরকম একটা রোধ আছে আর একটা রোধ আছে এরকম, এই যে দুইটা রোধ আছে এই দিকে যদি I পরিমাণ কারেন্ট হয় তাহলে এই জায়গায় এসে কি হয়ে যাবে, এটা তো এক পয়েন্ট হয়, এখানে এসে কারেন্ট কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে। তার মানে ধরো এদিক দিয়ে গেল I1 কারেন্ট আর এদিক দিয়ে গেল কি I2 কারেন্ট। এখন সেম কাজটাই এইখানে হইল, তার মানে কি আমরা ধরো এদিক দিয়ে গেছে কি I1 কারেন্ট আর এই টু রুট দিয়ে গেছে I2 পরিমাণ কারেন্ট। যেহেতু এতটুকু আসলো পরবর্তীতে দেখো এই বিন্দুতে আবার কারেন্টটা কি হয়ে যাবে তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। কি এদিক দিয়ে আসলো কারণ এটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের হচ্ছে রুটটা হচ্ছে জি, রুট জি, এটার মাঝখানে কি কারেন্ট গেল আইজি পরিমাণ কারেন্ট। তারপরে দেখো এখন ধরো এদিক দিয়ে গেছে আইজি, পরে এইটার মাঝখানে আবার কি এখানে যদি কারেন্ট প্রবাহিত হতো এটার সাথে এই বিন্দু মিলিত হয়ে আবার কি কারেন্ট যেত I4 পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়ে কি আবার এইখানে এসে I কারেন্ট হইতো। এখন দেখো এই যে কারেন্টটা ডিভাইড হইলো, এখানে আমরা কয়টা বিন্দু পাইছি একটা দুইটা তিনটা চারটা, এখন আমরা এখানে করলে করতে পারবো। কিন্তু আমরা যদি এটা প্রতিবেদনে কিভাবে করব, আমরা যদি বি বিন্দুতে
কিরচফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই বি ও সি বিন্দুতে, বি আর সি বিন্দুতে। ধরো আমরা যদি বি বিন্দুতে প্রয়োগ করি তাহলে দেখো এদিক থেকে I1 কারেন্ট কি প্রবেশ করতেছে, I1 আর কি করতে দুইটা কারেন্ট বের হয়ে যেতেছে, একটা IG আর একটা হচ্ছে I3। তাহলে আমরা কি লিখতে পারি, বেরিয়ে গেলে কি লেখা হবে, মাইনাস IG মাইনাস I3। এদের বীজগাণিতিক সমষ্টি কি হয়, শূন্য হয়। তার মানে কি এটুকু শূন্য। তাহলে আমরা কি I1 সমান আমরা কি লিখতে পারি, IG প্লাস কি I3। এটা হলো আমরা এক নং সমীকরণ। পরবর্তীতে আসো আমরা কি আবার এই সি বিন্দুতে দেখো IG পরিমাণ কি করতেছে, ঢুকতেছে, আর কি I2 ঢুকতেছে। তাহলে আমরা কি লিখতে পারি, I2 প্লাস IG বের হয়ে যেতেছে কি I4 না, মাইনাস I4 ইকুয়াল 0। তাহলে আমরা কি I2 সমান আমরা কি লিখতে পারি, I4 মাইনাস IG। এটা দ্বারা আমরা 2 লিখব। তার মানে আমরা এইটুকু আর এইটুকু কি আলাদা করে রেখে দেই। এটা দ্বারা আমরা I সমান IG প্লাস I3, I1 সমান I2 সমান I4 মাইনাস IG এতটুকু রাখলাম। এখন আসো আমরা এই বর্তনীতে আবার কিরচফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। কিরচফের দ্বিতীয় সূত্র কি, বর্তনী কি বদ্ধকুণ্ডলী হতে হবে। তার মানে দেখো এই যে জায়গায় আসলে a b c a, তার মানে কি a b c a, এই বদ্ধ বর্তনীতে আমরা যদি কিরচফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি হবে, এবং দেখো b d c a, b d c বদ্ধ বর্তনীতে আমরা কিরচফের কি দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই, দ্বিতীয় সূত্র প্রয়োগ। এই যে আমরা দেখো এইখানে যে আমরা কিরচফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, এটা আমরা কিভাবে করতে পারি। ধরো আমরা এই যে B C এই যে বর্তনীটা আছে, এই বর্তনী কাটলে কিভাবে হইতেছে, এভাবে এভাবে। এখন আসে এই বর্তনীটা আমরা কি, যদি আমরা এটা কোন চক্র গেছে A B C D, তার মানে এইটা হলো এরকম করে ঘুরতেছে। তার মানে আমরা এইটুকু সমান যদি আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করলে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, ওই বর্তনীর বদ্ধ বর্তনীর আনুষঙ্গিক রোধের গুণফল ও আনুষঙ্গিক রোধের মধ্যে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল বর্তনীর ওই বদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তির সমান, গুণফলের সমষ্টি তড়িৎচালক শক্তির সমান। তার মানে দেখো আমরা যদি এটা তো আমরা পি রুট, এটা হচ্ছে কি আর রুট, তাহলে এইখান থেকে গেছে I2, এটা থেকে গেছে কি I1। তাহলে আমরা কি লিখতে পারি, P I1। এখন আসো এই যে জায়গায় লিখেছে IG পরিমাণ কারেন্ট গেছে আর এটা হচ্ছে কি রুটটা হচ্ছে G। তাহলে এটা দেখো চক্রের একই দিকে যাইতেছে না, তাহলে আমরা প্লাস G IG। এখন দেখো এটা কি গেছে মাইনাস হয়ে গেছে, কারণ কি বিপরীত দিকে, চক্রের বিপরীত দিকে করতেছে। তাহলে কি হবে মাইনাস I R2 R I2 ইকুয়াল আমরা কি লিখতে পারি 0। তাহলে আমরা দেখো এইটুকু সময় আমরা কি লিখতে পারি, P I1 ইকুয়াল আমরা কি লিখতে পারি R I2 মাইনাস G IG। এটা তো আমরা এখন পরবর্তীতে যদি আমরা এইটা কল্পনা করি, তাহলে এটাও যদি আমরা এরকম করা হয় সেক্ষেত্রে আমরা কি হবে, Q I3, তারপরে এটা বিপরীত দিকে আসছে মাইনাস S I4, তারপরে কি আছে মাইনাস বিপরীত ক্রমে চলতেছে মাইনাস IG IG ইকুয়াল কত 0। তাহলে আমরা কি QI3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, QI3 ইকুয়াল আমরা লিখতে পারি S I4 প্লাস G IG। এটা দ্বারা আমরা, এটা 3 নং হয়, এটা দ্বারা আমরা 4 নং সমীকরণ।
তার মানে দেখো আমরা সমীকরণটা পাইলাম 3 নং এবং 4 নং। এই ক্ষেত্রে আমার ধরো এটাও দরকার লাগবে না, এটাও দরকার লাগবে না। এখন আসলে উপরে করি। এখন হলো খেলা। এখন দেখো এই যে বর্তনীটা যদি আমরা সাম্য অবস্থায় রাখতে চাই, ধরো এই যে বর্তনীতে এখানে কারেন্টটা আসলো, এই যে কোন আয়ন কারেন্টটা গেল, তখন এই কারেন্টটা এই বর্তনী এদিক দিয়ে তো কারেন্ট আসছে। এখন এইখানটা এদিকে যাবে না এদিকে যাবে, তা নির্ভর করবে বি এবং সি বিন্দুর বিভব পার্থক্যের উপর। বি এবং সি বিন্দুর বিভব পার্থক্যটা কি? বি বিন্দুর বিভব পার্থক্য যদি সি বিন্দু অপেক্ষা বড় হয়, তার মানে আমরা কি লিখতে পারি? বি ইজ গ্রেটার দ্যান বিসি। সেই ক্ষেত্রে এটা কি গ্যালভানোমিটারে কি দেখা দিবে? বিক্ষোভ দেখা দিবে এবং এই কারেন্টটা কি এদিকে আসবে। আর যদি এরকম হইতো বি সি ইজ গ্রেটার দ্যান বিবি, বি বিন্দুর বিভব পার্থক্য অপেক্ষা সি বিন্দুর বিভব পার্থক্য যদি বেশি হইতো, তাহলে আই থিটা কোন দিক দিয়ে যেত? এই উল্টা দিকে যেত। তাহলে কি শব্দ চেঞ্জ হয়ে যেত। এখন তো বুঝতে পারলা যে যেদিকে বিভব পার্থক্য বেশি থাকবে সেদিক থেকে কারেন্ট প্রবাহিত হবে। এখন এইটুকু হয়ে গেল। তারপরে আসলে সাম্য অবস্থা। এই যে এরকম থাকলে অর্থাৎ কি যখন একটা দুইটার মাঝখানে বিভব পার্থক্য ভিন্ন থাকবে তখন এই প্রমাণটা হবে অসম। আর যদি হয় বিবি ইকুয়াল বিসি, এই যে দুইটা প্রান্ত বি প্রান্ত এবং সি প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ গ্যালভানোমিটার যেটাতে যুক্ত আছে ওইটার দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি সমান হয় তখন ডিসটা কি হবে? সাম্য অবস্থায় হবে। এবং সাম্য অবস্থা হলে কি এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে আমরা কি আইজি সমান কি হয়ে যাব? 0 হয়ে যাব। তাহলে এই জায়গায় কি লিখতে পারবো? অর্থাৎ I1 ইকুয়াল কি I3, আর এটা দিয়ে আমরা লিখতে পারবো I2 ইকুয়াল I4। আরেকটা জিনিস এখানে আমরা কি এই যে I এর পরিমাণ যদি 0 হয়ে যায় তাহলে এটা তো 0, আর এই জায়গায় যদি I এর পরিমাণ 0 হয়ে যায় এটাও কি 0। তাহলে আমরা এইটুকু লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? P by R equal I2 by I1। এটা আমরা ধরো একটা সমীকরণ ধরলাম আমরা 6 নম্বর সমীকরণ। পরে ধরো আরেকটা পাবো, এখানে আমরা কি লিখতে পারবো? Q by S equal I4 by I3। এটা ধরো আমরা 7 নম্বর সমীকরণ। এখন চিন্তা করো এই যে I1 P রোধের মাঝখানে যে I1 কারেন্ট যায় আর Q রোধের মাঝখানে I2 কারেন্ট যায়, তাহলে এই জায়গায় যে কারেন্টটা কি পরিবর্তন হবে? I3 কখনোই পরিবর্তন হয় না। কারণ কি শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কারেন্টের পরিবর্তন হয় না। তাহলে এই দিক দিয়ে যদি যখন I2 কারেন্ট যায়, I2 যে পরিমাণ কারেন্ট গেছে I4 টা সেম পরিমাণ কারেন্ট গেছে। তার মানে আমরা কি এইটা আর এটা কি সেম কারেন্ট যেতেছে, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? P by R equal Q by কি S। P by R equal Q by S, তাহলে আমরা কি এখন এটা লিখতে পারি P by Q equal কি R by S। তাহলে ডিজিটাল যখন সাম্য অবস্থা হবে এরকম হবে। আশা করি এই সূত্র থেকে তোমরা ডিজিটাল কি সাম্য অবস্থাটা কি করতে পারবা। পরবর্তীতে আমরা দেখো এর কিছু एग्जांपल বা উদাহরণ দেখি। এই যে সূত্রটা হলো, ধরো একটা বীজ দেওয়া আছে, এর মাঝখানে রোধ দেওয়া আছে কি হলো 8 12 16 24 এরকম চারটা বাহু রোধ দেওয়া আছে। এটা দ্বারা কি বলা হয়েছে? বুস্টিং বীজ তৈরি করো। এখন ধরো আমরা বললাম বুস্টিং বীজ তৈরি করলাম কিভাবে? এইখানে ধরলাম 8 ওহম রোধ, এখানে ধরো আমরা একটা গ্যালভানোমিটার আছে, এখানে এটা হলো 8 ওহম, পরে কি বলছে কি 12 ওহম, আর হচ্ছে 16 ওহম, এস হচ্ছে 24 ওহম। এখন বলা হলো এই বীজটা সাম্য অবস্থায় আছে কিনা। অর্থাৎ কি সাম্য অবস্থায় বলতে তোমার এই চতুর্থ বাহুতে কততম রোধ যুক্ত করলে এই বীজটা কি হবে? সাম্য অবস্থায় আসবে। তাহলে তোমরা তখন কি
এখানে দেখো এটা সমান আমরা কি পি, এটা সমান কিউ, এটা সমান আর, আর এটা সমান কি এস। সেক্ষেত্রে আমরা এই দ্বারা প্রয়োগ করতে পারি। ও অবশ্য এই দুইটা বাদ দিয়ে আমরা বলতাম যদি চতুর্থ বাহুতে রুট কত, তাহলে আমরা কি 24 টা বাদ, তাহলে এই 24 বাদ মানে কি এস টা নির্ণয় করা হবে। তাহলে আমরা এস সমান কি লিখতে পারি, আমরা p বাই q ইকুয়াল r বাই s। তাহলে আমরা কি s এর মান নির্ণয় করব, তাহলে কি r q ডিভাইডেড বাই p। r আর q কত, r এটা আর q এটা, তাহলে আমরা কি লিখতে পারি 16 গুণ 12 ডিভাইডেড বাই 8। 16 গুণ 12 ডিভাইডেড বাই 8 2, তাহলে কত হয়, এটা হয় 2 আর এটা 12, তাহলে 12 দুগুণে 24 ওহম। এখন আমরা এটা পাইলাম 24 ওহম। আচ্ছা এই প্রশ্নটা আসছে সিইউতে। আচ্ছা দেখো এখন যদি এখানে বলা হয় এই জায়গায় এই রুটটা চেঞ্জ করে দিয়ে তাহলে আমার 30 ওহম রুট দেওয়া হলো, এই যে এখানে 30 ওহম রুট দিল, তখন যদি প্রশ্নে বলে এই রুটের সাথে কত ওহম রুট কিভাবে যুক্ত করলে এই ব্রিজটা সাম্য অবস্থায় থাকবে। তার মানে দেখো আমরা তো এটা চতুর্থ বাহু না, যেহেতু আমরা চতুর্থ বাহু, তাহলে এটা চতুর্থ বাহু না, যেহেতু চতুর্থ বাহুতে 30 ওহম রুট আছে, এখন আগে দেখতে হবে চতুর্থ বাহুতে কত রুট হলে সাম্য অবস্থায় হয়। তার মানে আমরা এখানে আমরা কি রুট হিসাবে যদি ধরি p ইকুয়াল আছে কত 8, q ইকুয়াল 12, r ইকুয়াল 16, আর s ইকুয়াল আমরা কি জানি না। কারণ কি এই ওহমটা তো আমরা জানি না, কারণ কি চতুর্থ বাহুতে আমি বলা হয়েছে চতুর্থ বাহুতে কত রুট কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থা হবে। সাম্যাবস্থা হবে, তাহলে আমরা কি চতুর্থ বাহুর আগে রুটটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা কি পাইছি p বাই q ইকুয়াল কি r বাই s, কিসের জন্য, সাম্যাবস্থার সূত্র, সাম্যাবস্থার সূত্র এটা। তাহলে আমরা দেখো এখানে এই জায়গায় আমরা পাইছি p এর মান কত পাইছি 8, q এর মান কত 12 ইকুয়াল 16 বাই s। তাহলে আমরা s সমান কি লিখতে পারবো 16 গুণ 12 8, এটা জানলে হয় 2, তাহলে কত হয় 24। এখন দেখো এই জায়গায় হচ্ছে 14, এই জায়গায় হচ্ছে 24, এই জায়গায় হচ্ছে 30, তার মানে এই জায়গায় রুট বেশি না, তার মানে এই বাহুতে আমার 24 ওহম রুট বানাইতে হবে। এখন দেখো এইখানে 24 ওহম রুট বানাইতে গেলে কি করতে হইব, অবশ্যই শ্রেণীতে নিতে হইব না হয় সমান্তরালে। এখন চিন্তা করতে হইব শ্রেণীতে নিলে কি হয়, আর শ্রেণীতে যদি আমার কাছে ধরো আমার কাছে দুটো রোধ আছে, একটা রোধ আছে 5 ওহম আর একটা রোধ আছে 10 ওহম। এখন বলা হইল রোধ দুটাকে কিভাবে যুক্ত করলে রোধের মান বেশি হবে, অর্থাৎ রোধ বেশি হবে। তখন প্রশ্নের মাঝখানে এখন বলে দিতে পারে, এখন তোমার কাছে অবশ্যই মনে হবে আমরা একটা শ্রেণীতে যুক্ত করলে রোধের মান বেশি হবে, শ্রেণীতে যুক্ত করলে অবশ্যই রোধের মান বেশি হবে। এই দুইটা মিলে হয়ে যাবে কত 15 ওহমের একটা রোধ হবে, 15 ওহমের একটা রোধ হবে। আর যদি আমরা এই দুইটার সমান্তরাল যুক্ত করে দিতাম, আমরা এই দুইটা যদি সমান্তরাল যুক্ত করতাম একটা ব্যাটারির সাথে, তাহলে এটা রোধ কি হইতো, অবশ্যই কম হইতো। কিভাবে দেখো, আমরা যদি সমান্তরাল রোধের ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়ছিলাম, দুইটা থাকলে ওই দুইটার গুণফল কত হয় 50, আর দুইটার যোগফল কত 15। এখন ভাগফলে কি হইতো, এই 15 এর সঙ্গে 50 আর কি হয় 15, 50 ভাগ 15, তাহলে কত হয় দেখো তো 3 15 45, তাহলে 3 পয়েন্ট সামথিং আছে। তাহলে রোধের মানটা কি আগে দেখলে 15, এখন হচ্ছে বেশি, তাহলে কম হয় না। তার মানে এইখানে যেহেতু আমার কি 30 ওহম রোধ আছে, আমরা কি 24 ওহম রোধ যুক্ত করলে
কি হবে, বৃষ্টিটা সাম্য অবস্থায় আসবে। তার মানে এই বাহুর সাথে কত কোনো যে কোনো একটা রোধ যুক্ত করলে এই বৃষ্টিটা সাম্য অবস্থায় আসবে। ধরো আমার কাছে এটার সাথে আমরা x ওহম রোধ সাম্য অবস্থায় কি করছি, আমরা যুক্ত করছি। তাহলে সাম্য অবস্থায় x ওহম রোধ সমান্তরাল অবস্থায় কি করছি, এই 30 ওহমের সাথে যুক্ত করলে আমরা কি 24 ওহম পাবো। তার মানে আমরা যদি এইটুকু সমান, তাহলে আমরা ধরো এটা হচ্ছে মূল রোধ 1/RT = 24। এখানে 30 ওহম সমান ধরুন R1 সমান 30, R2 সমান ধরুন আমরা x ওহম। এই যে ওহমগুলো আছে, তার মানে আমরা 1/RT = 1/R1 + 1/R2, এইটুকু সমান আমরা লিখি কত 24 ইকুয়াল 1/30, 1/30। তাহলে হয় কত দেখো, -1/R2। তাহলে 1/30 সমান 1/R সমান আমরা কি লিখতে পারি, 1/24 - 1/30। এটুকু লসাগু করলে হবে। দেখো এটুকু লসাগু করলে আসে কত, এটা লসাগু বলা হয় 20, 120 হয়। অর্থাৎ এটুকু লসাগু করলে হয় কি 120। তাহলে আমরা এইটা যদি 120 এটা ভাগ করলে হবে 5 - 4। এই যে -4 হয়, তাহলে আমরা কি লিখতে পারি 1/120 এত ওহম রোধ। তাহলে আমরা কি R1 সমান, এটা আমরা কি পাইছি R1 এর মান না, যেহেতু আমরা R1 এর মান এতটুকু পাইছি, তাহলে আমরা R1 সমান আমরা কি লিখতে পারবো, R1 এর মান ইকুয়াল 120 হবে। কিসের জন্য, 1/R1 সমান 120 হয়, তাহলে R1 সমান কি 100, 120। তার মানে এই x এর স্থলে সমান্তরাল যদি 120 ওহম যুক্ত করি, এই যে বৃষ্টিটা সাম্য অবস্থায় থাকবে। এখন ধরো আমার কাছে এই জায়গায় কি দিল, 30 ওহম না দিয়ে কি দিয়ে দিল, 20 ওহম রোধ দিয়ে দিল। তার মানে আমরা পাইছি কত, 24 ওহম রোধ পাইলাম না। এটা সাম্য অবস্থা হইতে গেলে 24 ওহম রোধ লাগে। তাহলে আমরা এটার সাথে কি যে কোনো একটা রোধ কি করতে পারবো, শ্রেণীতে যুক্ত করতে পারবো। তার মানে ধরো এটার সাথে x পরিমাণ রোধ যুক্ত করলে তো 24 ওহম রোধ হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, Rs = R1 + R2। আমরা R2 সমান 120, R1 সমান x। তাহলে আমরা s সমান কত 24 মাইনাস R2 মান কত 20 ইকুয়াল R1 সমান কত হয় 4 ওহম রোধ। তার মানে এরকম যদি বলতো, তাহলে এটার সাথে 4 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে এই বৃষ্টিটা কি হবে, সাম্য অবস্থা সৃষ্টি করবে। আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস এখানে তোমার প্রশ্ন হবে, এই পুষ্টিন বীজ দ্বারা কি করা হয়, রোধ পরিমাপ করা হয়। পুষ্টিন বীজ কার কোন সূত্রে প্রয়োগ করা হয়, কিসের সূত্র প্রয়োগ করা হয়। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।